হাই গাইস, সুবানো হেয়ার। এই ভিডিওটায় আমরা আলোচনা করব বিকাজি ফুডস ইন্টারন্যাশনালের Q1 FY26 এর রেজাল্ট অ্যান্ড কনকলের এনভায়রনমেন্ট নিয়ে। Q1 FY26 এ যদি বিকাজির রেজাল্ট দেখি, বিকাজির প্রথম কথা হচ্ছে যে বিজনেস মডেল দেখি, এটা একটা এফএমসিজি বিজনেস। আর এখানে চারটে প্রোডাক্ট সেগমেন্ট, একটা হচ্ছে ইথেনিক স্ন্যাক্স, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্ন্যাক্স, আর একটা হচ্ছে প্যাকেজ ফুড, আর একটা হচ্ছে পাপড়। যদি দেখা যায় এই চারটে সেগমেন্টের মধ্যে মেনটা হচ্ছে ইথেনিক স্ন্যাক্স, যার অলমোস্ট 76% রেভিনিউ কন্ট্রিবিউটার। সেকেন্ড হচ্ছে ওয়েস্টার্ন স্ন্যাক্স, যেটা হচ্ছে অলমোস্ট 9%। আর থার্ড হচ্ছে প্যাকেজ ফুড, আর ফোর্থ পাপড়। যদি দেখা যায় ইথেনিক স্ন্যাক্স সেই সেগমেন্টটা গ্রো করেছে Q1 FY26-এ 11%, ওয়েস্টার্ন স্ন্যাক্স অ্যান্ড পাপড় অ্যান্ড প্যাকেজ সুইট সেটা অলমোস্ট 5%-এর নিচে গ্রো করেছে, যদি আমি অ্যাভারেজে ধরি। মানে এই যে লাস্ট যে তিনটে সেগমেন্ট 5% এসে গ্রো করেছে। এবার আসি ভলিউম গ্রোথে। Q1 FY26-এর যদি কনসোল ভলিউম গ্রোথ দেখা যায় 7.5% অ্যান্ড কনসোল রেভিনিউ গ্রোথ 14.2%। যদি স্ট্যান্ডালোন ভলিউম গ্রোথ দেখা যায় সেটা হচ্ছে 6% অ্যান্ড রেভিনিউ গ্রোথ হচ্ছে 11%। আর এফএমসিজি যদি আমরা বিজনেসটা বুঝি, এফএমসিজি পুরোটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনের খেলা। মানে আমরা জাস্ট এক্সপ্যানশন হবে আর ডিস্ট্রিবিউশন বাড়াবে। আর ম্যানেজমেন্ট এটাই বললো যে তাদের মেন ফোকাস হবে ডিস্ট্রিবিউশন, মানে ডাইরেক্ট রিচ। কোম্পানির যে ডাইরেক্ট রিচ, যে কভারেজ, সেই ডাইরেক্ট আউটলেট কভারেজ হচ্ছে Q1 FY26-এ বেড়েছে 15,000। আর এখন অ্যাজ অন Q1 FY26 টোটাল ডাইরেক্ট কভারেজ যে আউটলেট সেটা হচ্ছে 3,26,361 আউটলেটস। আর ম্যানেজমেন্টের নিয়ার টার্ম যে টার্গেট আছে সেটা হচ্ছে 5 lakhs রিটেল কভারেজ। আর দেখা যাক, আর একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যেই দেখা যাক এই চারখানা যে সেগমেন্ট, এই চারখানা সেগমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট যে ওয়েস্টার্ন স্ন্যাক্স, মানে যেটা 5 আর যে 10 রুপির যে প্যাকেটটা আছে, মেনলি ইম্পালস প্যাক, মানে স্মল প্যাক, সেই স্মল প্যাকের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অতটা ফোকাস দেয়নি। তার একটাই মেন কারণ হচ্ছে কি, ওখানে যেভাবে ইনপুট কস্ট বা যে কমোডিটি কস্ট বেড়ে গেছিলো, যার জন্য যে রিজনাল প্লেয়ার, লোকাল প্লেয়ার থেকে সেখানে প্রচুর কম্পিটিশন, প্রাইজিং ওয়ার আর একটা ডিসকাউন্টিংয়ের জন্য ম্যানেজমেন্ট সেই সেগমেন্টটাই Q1-এ মেনলি ফোকাস, মানে বলতে যে আমরা ফোকাস দিই বলে আমাদের ওয়েস্টার্ন স্ন্যাক্সের যে গ্রোথটা 4.2%, হয়তো আমরা ফোকাস দিলে সেই গ্রোথটা একটু বেটার হতো। তবে হ্যাঁ, Q2 থেকে ওয়েস্টার্ন স্ন্যাক্সের যে গ্রোথটা অলমোস্ট 9% রেভিনিউ কন্ট্রিবিউটার, সে বলছে Q2 থেকে এর গ্রোথটা রিকভার করবে। আর যে দেখা যাক প্যাকেট সুইচ আছে পাপড়, মেনলি এই দুটো সেগমেন্ট নির্ভর করছে ওয়েডিং অ্যান্ড ফেস্টিভ্যালের ওপর। এবার যে Q2 থেকে যে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, সেখানে ম্যানেজমেন্টের গাইডেন্স যে প্যাকেজ সুইচটাও রিকভার করে যাবে, প্যাকেজ সুইচ সেগমেন্টটা। আর যেটা Q1-এ গ্রো করেছে হয়তো 3.1%, মানে একদম যাও, এটা সিজনাল বিজনেস, মানে এটা সিজনালিটি এফেক্টের জন্য হয়তো হয়েছে, যেটা Q2 থেকে এটা রিকভার করে যাবে। আর পাপড় সেগমেন্টটা ওটা ওয়েডিংয়ের ওপর নির্ভরশীল, ওয়েডিং ডিমান্ড বাড়লে এটা বেড়ে যাবে। এবার যদি দেখা যায় যে ম্যানেজমেন্ট এই যে চারখানা প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে দুভাবে একটা ম্যানেজমেন্ট ভলিউমে সেল হয়। এক হচ্ছে ফ্যামিলি প্যাক, আর একটা হচ্ছে ইম্পালস প্যাক বা লার্জ প্যাক। ফ্যামিলি প্যাক হচ্ছে লার্জ প্যাক, আর ইম্পালস প্যাক হচ্ছে স্মল প্যাক। লার্জ প্যাক ম্যানেজমেন্ট গ্রো করেছে 15.8%, আর লার্জ প্যাক হয়তো, আর ইম্পালস প্যাক 8.2%, অলমোস্ট হাফ, মানে ইম্পালস প্যাকের থেকে লার্জ প্যাক বেশি বা ফ্যামিলি প্যাক বেশি, অলমোস্ট ডবলে গ্রো করেছে। ম্যানেজমেন্ট মানে একটা যদি মেন করা জিনিস দেখা যায় যে যত এফএমসিজি সেগমেন্টের ডিসকাউন্ট, কমোডিটি প্রাইস বাড়ে, তত ইম্পালস প্যাক বা স্মল প্যাকের গ্রোথটা বেশি হয়। কিন্তু বিকাজের ক্ষেত্রে কী হয়ে যায় যে ফ্যামিলি প্যাক বা লার্জ প্যাকের গ্রোথটা বেশি, কারণ ম্যানেজমেন্ট বেশি করে এই লার্জ প্যাকের দিকে বেশি ফোকাস দেয়। আর বারবার, কারণ লার্জ প্যাকের মার্জিনও বেশি, এতে তুমি ভলিউম কম দিয়েও চলে যেতে পারে, কারণ মার্জিন বেশি হতে। আর লার্জ প্যাক যে গ্রো করেছে এটা ম্যানেজমেন্টের নিজস্ব এক্সিকিউশনের ওপর গ্রো করেছে, কারণ সাধারণত লার্জ প্যাক একটা এফএমসিজি ব্যাড এনভায়রনমেন্টে বা ইন্ডাস্ট্রির ব্যাড এনভায়রনমেন্টে গ্রো করে না। যাক, এটা একটা গুড সিগনাল। আর যদি দেখা যায় যে এবার আসি যদি কনকলের কনকলের নোটে, কারণ কনকলে ম্যানেজমেন্ট সিগন্যালটা ভালোই দিয়েছে। কারণ তবে হ্যাঁ, যে বিকাজির লাস্ট 3-4টে কোয়ার্টার ধরে বিকাজির পারফরমেন্স, মানে গ্রোথটা কমে গেছে। তবে ম্যানেজমেন্ট যে সিগন্যালটা দিয়েছে সেটা হচ্ছে কি, Q1Q মানে লাস্ট Q4 FY25 থেকে Q1 FY26-এ লাস্ট 3 মাসের ডিমান্ডটা রিকভারি করেছে এবং ধীরে ধীরে গ্রোথটা বাড়ছে।
একটা কী বলছো যে Q2 অনওয়ার্ড তারা একটা রিকভারি আরও বেটার রিকভারি দেখাচ্ছে, কারণ ম্যানেজমেন্টের গাইডেন্সেই বলে দিয়েছে যে আমরা H1 FY26-এ মিড সিঙ্গেল ডিজিট ভলিউম গ্রোথ টার্গেট করছি, এবং H2 থেকে আমরা ডবল ডিজিট ভলিউম গ্রোথ টার্গেট করছি, কারণ H2-তে ফেস্টিভ্যালও আসবে, ওয়েডিং ডিমান্ডও থাকবে, আর মেনলি হচ্ছে ফেস্টিভ্যাল। যাই, আর প্রতি বছর এরা 50K মানে অলমোস্ট 50,000 ডাইরেক্ট আউটলেট কভারেজ বাড়ানোর টার্গেট দিয়েছে। আর সুইট বিজনেস আমরা ওটা তো বললাম। আর ম্যানেজমেন্ট একটা ছোটো সেগমেন্ট হচ্ছে নিজস্ব ওন রিটেল সেগমেন্ট, সেটা একটা মানে চারখানা চ্যানেল হিসাবে ম্যানেজমেন্ট কাজ করে, মানে চারখানা চ্যানেল রিজন হিসাবে। একটা হচ্ছে কোর রিজন, একটা হচ্ছে ফোকাস রিজন, একটা হচ্ছে আদার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আর ম্যানেজমেন্ট কোর রিজনের ওপর মানে মেনলি যদি দেখা যায় মানে ওটা অতটা দরকার নয়, কারণ আমাদের মেন প্রোডাক্ট সেগমেন্টের গ্রোথ দেখলে বুঝতে পারা যায় ইন্ডাস্ট্রিটা বা বিজনেসটা কেমন চলছে। তার ম্যানেজমেন্টের যে কোর রিজন, যে পুরো ইন্ডিয়াতে চারখানা রিজন হিসাবে ম্যানেজমেন্ট নিজেদের বিজনেসটাকে ভাগ করেছে একটা কোর রিজন। সেই কোর রিজনটা 8.5% হারে গ্রো করেছে Q1-এ, ফোকাস রিজনটা 11.5% হারে গ্রো করেছে, আর আদার্স যে রিজন সেই রিজনগুলো 26.5% হারে গ্রো করেছে। আর ইন্টারন্যাশনাল Q1 FY26-এ গ্রোথ রেট 60.8%, মানে একটা হিউজ গ্রোথ রেট যে ইন্টারন্যাশনাল সেগমেন্টটা। যদি দেখা যাক যে কোর রিজনটা অলমোস্ট 73% অফ রেভিনিউ, ফোকাস রিজনটা 14% অফ অলমোস্ট রেভিনিউ, আর আদার্স রিজনটা 10%, আর ইন্টারন্যাশনাল অলমোস্ট 5% কন্ট্রিবিউটর রেভিনিউতে। আর ম্যানেজমেন্ট যদি দেখা যায় আদার যে মানে আমাদের যে ইন্ডিয়াতে যে আদার রিজনের ম্যানেজমেন্ট টার্গেট করেছে, সেই আদার রিজনের মধ্যে সবচেয়ে বেটার পারফর্ম করেছে ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র আর গুজরাট। এই তিনটে স্টেট সবচেয়ে বেটার পারফর্ম করেছে। এবার দেখা যাক যদি আর যদি ম্যানেজমেন্টের যে ওন রিটেল আউটলেট যে একটা সেগমেন্ট ম্যানেজমেন্ট নিজস্ব রিটেল আউটলেট, নিজস্ব ব্র্যান্ডের নামে রিটেল আউটলেট যে টার্গেটটা আছে কারেন্টলি 16 অ্যাজ অন Q1 FY26, ম্যানেজমেন্ট বলেছে যে FY26 অ্যান্ড মানে FY26 এক্সিটে এই রিটেল নিজস্ব ওন ইবিও বা ওন রিটেল আউটলেট সেটা হয়ে যাবে 18 to 20, এবং এই সেগমেন্টে থেকে ম্যানেজমেন্ট 100 crore ARR মানে অ্যানুয়াল রেভিনিউ 100 টার্গেট করছে। এবং ওর সাথে FY26-এ এই সেগমেন্টটার EBITDA মার্জিন হবে 4.5%, মানে 4 to 5%। আর FY26-এর পর এবং FY27 থেকে এই সেগমেন্টের EBITDA মার্জিন হয়ে যাবে 8 to 10%, মানে কারেন্টলি এই ইয়ারটাই এক্সপানশান হবে, এবং পরের ইয়ার থেকে মানে পরের FY থেকে মার্জিনটা ক্যাচ আপ করে যাবে। ঠিক আছে, ওটা তো বললাম কারেন্টলি। আর ম্যানেজমেন্ট নেপালেও এক্সপানশান করেছে, নেপালে কারেন্ট রেভিনিউ 100 হচ্ছে 20 crore, আর নেক্সট 2 to 3 ইয়ার্সে নেপালের রেভিনিউ টার্গেট হচ্ছে 50 crore, অলমোস্ট ডবলও বেশি। ঠিক আছে, একটা যদি বিজনেসের একটা গাইডেন্স যদি দেয় যে যেভাবে ইনপুট কস্ট কমছে, মানে পাম অয়েল বাদে, পাম অয়েল অতটা কমে না যেটা গাইডেন্সে বললো, যেভাবে যে কমোডিটি ইনপুট কস্ট কমছে সেই হারে যদি কমতে থাকে, ম্যানেজমেন্ট বলেছে যে প্রোডাক্টের দাম কমবে, এবং প্রোডাক্টের দাম কমলে ভলিউমটা রিকভারি হবে, এবং ভলিউম রিকভারি হলে তবে ম্যানেজমেন্ট একটা কথা বারবার বলছে যে ভলিউম যে প্রোডাক্টের দাম বলে আমরা যে প্রোডাক্টের দামটা কমাবো, সেই প্রোডাক্টের দামটা আমরা মার্জিন যেন না এফেক্ট করে, মার্জিনকে এফেক্ট না করে আমরা ভলিউম বাড়াবো, মানে আমরা মার্জিনটাকে মাথায় রেখে ভলিউমটা বাড়ানোর চেষ্টা করব, মানে ভলিউম বাড়াবে কিন্তু মার্জিন যেন না কমে। ঠিক আছে, আর এভরি ইয়ার 50 বিপস EBITDA মার্জিন এক্সপানশনের টার্গেট দিয়েছে ফ্রম FY27। কীভাবে EBITDA মার্জিনটা এক্সপানশন হবে সেটা হচ্ছে অপারেশনাল কস্ট অপটিমাইজেশনের মাধ্যমে, মানে যদি করা যায় যে এমপ্লয় কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, আদার্স যে এফিসিয়েন্সি, সেখান থেকে আরও কস্ট অপটিমাইজেশন করে EBITDA মার্জিনটা বাড়াবে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার একটা খারাপ এটাই লাগলো যে ম্যানেজমেন্টের যে কারেন্ট EBITDA মার্জিন হচ্ছে কারেন্ট EBITDA মার্জিন দিয়ে দেখা যায় কারেন্ট EBITDA মার্জিন কোথায় দেখলাম, বেশ
হ্যাঁ, কারেন্ট ইবিটা মার্জিন হচ্ছে 35%, অলমোস্ট ইয়ার অন ইয়ার 109 বিপস ইম্প্রুভমেন্ট। কিন্তু ম্যানেজমেন্ট স্ট্যান্ডালোন ইবিটা মার্জিন টার্গেট করছে অনলি 32% উইদাউট পিএলআই, যদিও উইদাউট পিএলআই। আমি এটা বুঝতে পারলাম যে কী জন্য ইবিটা মার্জিন টার্গেটটা নিচের দিকে, এটা একটু মাথার উপর দিয়ে গেল, কিন্তু এটা একটা আমার একটা নেগেটিভ যে ইবিটা মার্জিন টার্গেটটা কী জন্য নিচের দিকে। যাও, যদি ওটা স্ট্যান্ডালোন, ওটা কনসোলেট, কিন্তু সাধারণত আমরা জানতাম যে কনসোলেট, মানে আমি জানতাম যেটা, যে কনসোলেন্ট বিজনেসে ইবিটা মার্জিন স্ট্যান্ডালোনের থেকে বেশি ছিল, মানে বেশি। এটা একটা নেগেটিভ বলবো না, কিন্তু যত সম্ভব এরা পিএলআইটাকে, এটার সঙ্গে যে পিএলআই যে কারেন্ট যে ইবিটা মার্জিন কনসোল, তার সঙ্গে তো পিএলআইটা অ্যাড হয়ে আছে। আর হ্যাঁ, FY26 পিএলআই যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 50 কারণ ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে 50 কারোর অ্যামাউন্ট ওরা পাবে। সেরকম কিছু হয়নি, তবে হ্যাঁ এর একটা সবচেয়ে বড় ব্যাপার কি, এর গ্রোথটা যদি আবার কামব্যাক করে, যে 15 to 20% যে গ্রোথটা, কারণ কারেন্ট গাইডেন্স, মানে অ্যাজ অন কারেন্ট গাইডেন্স ডবল ডিজিট রেভিনিউ যদি দেখা যায় যে H1 আর H2 করে হয়তো ভলিউম গ্রোথ হবে, মানে FY26 অ্যান্ড ভলিউম গ্রোথ হয়তো হবে 8 to 10%, আর ভলিউম গ্রোথ হবে 8 to 10%। তবে হ্যাঁ, যদি কমোডিটি প্রাইস আবার কমে, ইনপুট কস্টের প্রাইস যদি আবার কমে, হয়তো ম্যানেজমেন্টের ভলিউম গ্রোথ বাড়বে, তবে ওটাও নির্ভর করছে কমোডিটি প্রাইস হবে, ওটা আমি ছেড়েই দিলাম। কারণ কিন্তু মানে বোঝা যায় না যে হয়তো, মানে আমার মানে অনুযায়ী ক্যালকুলেশন অনুযায়ী তো 15%-এরও গ্রোথ FY26 আসবে না, কিন্তু যে হারে গ্রোথটার কমে গেছে, সেই গ্রোথটা যদি আবার কামব্যাক না করে, বিকাজই এই জায়গাতেই রেঞ্জ বাউন্ড করবে, পয়সা বানাবে না, এই জায়গাতেই রেঞ্জ বাউন্ড করবে। গ্রোথটা ম্যাটার করছে, গ্রোথটা যদি আবার পুনরায় চলে আসে, তাহলে একটা ভালো বেট হতে পারে। কারণ এই ইন্ডাস্ট্রিতে সবাই যে দেখা যায় যে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে এই সেগমেন্টটায়, মেনলি এই সেগমেন্টটায়, ওইদিকে প্রতাপ সিনাক্সও বাজে পারফরমেন্স করছে, তারপর হচ্ছে যে কিওসার যে আদার্স প্লেয়ারসগুলো তারাও পারফরমেন্স বাজে করছে, আর বিকাজিও, যদিও বিকাজি কিওসার নয়, তবু বিকাজিও একটা এর মধ্যে পড়ছে, এফএমসিজির মধ্যে পড়ছে, সেও পারফরমেন্স অতটা বেটার নয়। তবে গ্রোথটা আবার পুনরায় এলে তবে বিকাজি আবার দৌড়াবে। ওকে, বাই।